দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। গাজায় ক্ষুধার্ত জনতার উপর গুলি, ত্রাণ নিতে গিয়ে ৩ ফিলিস্তিনের মৃত্যু। হৃদয় বিদারক ঘটনা বলল জাতিসংঘ। রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে ১৫০ বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন ইইউ। সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের নতুন প্রকল্প চালুর উদ্যোগ। ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, কয়েকদিনে সহস্রাধিক আক্রান্ত। নতুন ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি, বলছেন বিশেষজ্ঞরা। ক্রমশ জিনের মিউটেশন হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। আবারও ইসরায়েলি বর্বরতার সাক্ষী হলো নিরস্ত্র ক্ষুধার্ত গাজাবাসী। এবার ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনারা। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের, আহত প্রায় অর্ধশত। এ ঘটনায় নিন্দা জানিয়ে হৃদয় বিদারক আখ্যা দিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার প্রথমবারের মতো উপত্যকায় ত্রাণ বিতরণ করে সমালোচিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। টানা ১১ সপ্তাহ ত্রাণবিহীন থাকার পরের দৃশ্য এটি। সেই ত্রাণ পেতেই যেন যুদ্ধবিধ্বস্ত গাজায় আরেক যুদ্ধে নেমেছে ফিলিস্তিনিরা। মঙ্গলবার গাজার সর্বদক্ষিণাঞ্চল রাফায় প্রথমবারের মতো ত্রাণ সরবরাহ করে বিতর্কিত মানবিক সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। বিশাল সংখ্যক জনসংখ্যার বিপরীতে মাত্র ৮,০০০ খাবারের বাক্স বিতরণ করে সংস্থাটি। তবুও এক মুঠো খাবারের আশায় জীবন বাজি রেখেই গাজাবাসীর এই ছোটাছুটি। আমরা ক্ষুধায় মরছি, সন্তানেরা খেতে চাইছে, নিজের রক্ত বিক্রি করে হলেও তাদের খাওয়াবো, খাওয়ার কোনো কিছুই পাচ্ছি না। আগে আরো মোটা ছিলাম, খাওয়ার কিছুই এখন আর অবশিষ্ট নেই। কেউ যদি আমাকে ধাক্কাও দেয় মনে হয় মারা যাব। যুদ্ধ চাই না, শুধু খাবার খেতে চাই। কিন্তু ত্রাণ নিতে আসা ক্ষুধার্তদেরও ছাড় দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রকাশ্যেই ভিড়ের মধ্যে গুলি চালাচ্ছে আইডিএফ। প্রাণ বাঁচাতে ক্ষুধার্ত গাজাবাসীর দিকবিদিক ছোটাছুটি, পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনাও। বাচ্চাদের জন্য খাবার আনতে যাচ্ছি, কোনো গোলাগুলি কিংবা বোমার পরোয়া করি না। সন্তানের ক্ষুধা মেটাতে যা করা লাগে তাই করব। কিছুই নিতে পারিনি, তারা গুলি চালিয়েছে, এরপর পালিয়ে গেছি, কোনো নির্দেশনাও দেয়নি। অবরুদ্ধ গাজার এই দৃশ্যকে হৃদয় বিদারক আখ্যা দিয়েছে জাতিসংঘ। আবারও উপত্যকায় মানবিক সহায়তার কার্যক্রম বাড়ানোর তাগিদ সংস্থাটির। বলতে গেলে এই দৃশ্য হৃদয় বিদারক। ত্রাণ সরবরাহের সহযোগীদের নিয়ে আমাদের একটি কার্যকরী পরিকল্পনা রয়েছে। গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে এবং বেসামরিকদের চাহিদা মেটাতে মানবিক কার্যক্রম আরও জোরালো করার আহ্বান জানাচ্ছে। চলতি সপ্তাহে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিভিন্ন দেশ থেকে যাওয়া ত্রাণ শুধুমাত্র সেই সংস্থাটির মাধ্যমেই সরবরাহের ঘোষণা দেওয়া হয়, যার মাধ্যমে ত্রাণ কুক্ষিগত করার অভিযোগ ওঠে তেল আবিবের বিরুদ্ধে। জাতিসংঘ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বয়কট করেছে ফাউন্ডেশনটিকে। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলা। সংবাদ সংস্থাটির দাবি, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার মার্কিন অস্ত্রের চালান নিয়ে ৮০০তম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েলে। এছাড়া জাহাজে পাঠানো হয়েছে আরও ১৪০টি চালান। ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা ৯০,০০০ টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরায়েলকে অস্ত্রসহ নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিলে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া। এমন শর্ত দিয়ে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে ফ্রান্স জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তারা সমর্থন অব্যাহত রাখবে। ইন্দোনেশিয়া এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, নেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা হচ্ছে ইউরোপের দেশগুলো। এবার তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিল জার্মানি। ইসরায়েলে অস্ত্র রফতানির বন্ধের হুমকি দিয়েছে বার্লিন। এর আগে গাজায় হামলা বন্ধের তাগিদ দেন ফরাসি প্রেসিডেন্ট। এই অবস্থায় হুঁশিয়ারি দিয়ে তেল আবিব বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলে নেবে ইসরায়েল। প্যারিসের বিভিন্ন স্মৃতিস্তম্ভের পাদদেশে লাল রং ঢেলে চলছে প্রতিবাদ। গাজায় ইসরায়েলি হামলার প্রতি নিন্দা জানিয়ে চলছে এ বিক্ষোভ। সময় যতই গড়াচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে ইউরোপের বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়া সফরে গিয়েও ফরাসি প্রেসিডেন্ট জোর দিলেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের। আমরা আর দ্বিমুখী অবস্থান নিতে চাই না। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। ফিলিস্তিন এবং ইসরায়েল দুপক্ষের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবার গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জার্মানিও। মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে আর অস্ত্র রফতানি না করার হুমকিও দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও তোলেন তিনি। চলমান পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে এটি দেশটির সবচেয়ে কঠোর অবস্থান। এ অবস্থায় ইউরোপের দেশগুলোর প্রতি পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই পশ্চিম তীরে অবৈধ বসতির পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দেয় তেল আবিব। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ব্রিটেন। তলব করা হয় ইসরায়েলি রাষ্ট্রদূতকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় এবার 150 বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের নতুন প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিপুল এই তহবিল থেকে ঋণ নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারবে জোটভুক্ত 27 দেশ। তবে প্রাপ্ত ঋণের অন্তত 65% ব্যয় করতে হবে ইইউ সদস্য এবং ইউক্রেন সহ নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে অস্ত্র কিনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আতঙ্কে ইউরোপ। মস্কো হামলা চালাতে পারে এই শঙ্কায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। যুদ্ধ শুরুর পর গত 3 বছরে রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউর সদস্য রাষ্ট্রগুলো সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে 30% পর্যন্ত। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউরোপের সাথে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। ন্যাটো সদস্যদের নিরাপত্তায় যে বিপুল অর্থ ব্যয় করে ওয়াশিংটন, সেটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামে নতুন প্রকল্প শুরু করল ইউরোপীয় ইউনিয়ন, যার আওতায় 150 বিলিয়ন ইউরোর অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গত মার্চে তহবিল গঠনের প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন, যা অনুমোদন পেল মঙ্গলবার। বিভিন্ন গণমাধ্যম বলছে জোটভুক্ত 27 দেশের মধ্যে 26টি এ তহবিলের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটদানে বিরত ছিল কেবল হাঙ্গেরি। নতুন এই তহবিল থেকে ঋণ নিতে পারবে ইউর সদস্যরা। তবে শর্ত হচ্ছে প্রাপ্ত ঋণের অন্তত 65% ইউর সদস্য 27 দেশ, ইউক্রেন, আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ডের বিভিন্ন অস্ত্র কোম্পানি থেকে অস্ত্র ক্রয়ে খরচ করতে হবে। মূলত যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ব্রিটেনের উপর থেকে নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ইউরোপের প্রতিরক্ষা শিল্পের বিস্তার ঘটাতেই এই শর্ত দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ার অভিযোগ, তাদের হুমকিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যুদ্ধের উস্কানি হিসেবে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম। জানায় অন্তত 20টি যুদ্ধজাহাজ ও 3000 সেনা অংশ নিয়েছে মহড়ায়। ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টার সহ 25টি আকাশযান। ড্রোন সহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাই করেছে রুশ সেনারা। মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধের মধ্যেও গত 3 বছর ধরেই নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বিভিন্ন সময় তাদের এই তৎপরতায় যুক্ত হয়েছে চীন, ইরানের মতো দেশগুলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন, এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার জেরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট না হলে রাশিয়ার সাথে আরও খারাপ কিছু ঘটত, যা পুতিন বুঝতে পারছেন না।
দুদিন আগেও ইউক্রেনে রাশিয়ার সিরিজ বোমা হামলার নিন্দা জানান ট্রাম্প। বলেন রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ডে ব্যাপক নারাজ তিনি। শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক স্মারকে সকল দূতাবাসকে এমন নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। উক্ত সময়ে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরালো করবে কর্তৃপক্ষ, জানানো হয় নির্দেশিকায়। তবে যেসব ভিসা প্রত্যাশী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে তাদের কোনো বাধা নেই। সাধারণত যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া শিক্ষার্থীদের নিজ দেশে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে মার্কিন দূতাবাসের সাক্ষাৎকার অন্যতম। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করে দেয় দূতাবাসগুলো। ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেল কয়েকদিনে দেশটিতে 1000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী দিল্লিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অন্তত 104 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দারা। বিভিন্ন রাজ্যে মারা গিয়েছে অন্তত 7 জন ভারতীয়। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি। 2020 সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ঙ্কর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে। ভারতের কেন্দ্রীয় কোভিড-19 ড্যাশবোর্ড অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে অন্তত 104 জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট NB1.8.1। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সেখানে 430 জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে অন্তত 209 জন। এছাড়াও গুজরাটে 83, কর্ণাটকে 47, উত্তরপ্রদেশে 15 এবং পশ্চিমবঙ্গে 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশ কিছু মৃত্যু দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত 4 জন, কেরালায় 2 জন এবং কর্ণাটকে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। করোনা আবার থাবা বসাতে শুরু করেছে। এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে। মালদাতেও একটা 2 বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত। এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেক ব্যাপারে আমরা অ্যালার্ট আছি এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনবসতি যেখানে বেশি সেখানে মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর খাদ্যগতগুলো একটু ঠিকঠাক করুন, জল খাবেন, এই ধরনের জিনিসগুলো প্রিকশন নেওয়া ছাড়া আর তো কোনো কিছুই নেই। কিছু সাবটাইপ, বিশেষ করে কোভিড-19-এর যেগুলো NB1.81 এই ধরনের যেগুলো রয়েছে বা LF7 আরও কিছু সাবটাইপ আমরা দেখেছি, সাবস্পেসিস, সেগুলো ক্রমশ জিনের মিউটেশন হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু হলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত হলো পূর্ব চীনের একটি রাসায়নিক কারখানা। প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। মঙ্গলবার রাজধানী বেইজিং থেকে প্রায় 450 কিলোমিটার দূরে শানডং প্রদেশে দুর্ঘটনাটি হয়। স্থানীয় সময় বেলা 12টার দিকে ইউডাও নামের কেমিক্যাল প্ল্যান্টটিতে এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মী দলের অন্তত 200 সদস্য। শকওয়েভে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি স্থাপনা। আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে। এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ। ঘটনা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনেটর নির্বাচিত হলেন 21 বছর বয়সী শার্লট ওয়াকার। মঙ্গলবার ফেডারেল নির্বাচনে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে অস্ট্রেলিয়ান নির্বাচন কমিশন। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। অ্যান্থনি আলবানিজ নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য শার্লট ওয়াকার।
2022 সালে স্নাতক সম্পন্নের পর দেশটির এক ট্রেড ইউনিয়নে কর্মরত ছিলেন তিনি। তবে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নিতে গেলে ছাড়তে হচ্ছে সেই পদ। এর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী সিনেটরের খেতাবটি ছিল গ্রিন পার্টির 23 বছর বয়সী জর্ডন স্টিলজনের। যুদ্ধবিধ্বস্ত সুদানে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কলেরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 172 নাগরিক। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত প্রায় 3000 মানুষ, যার 90%ই রাজধানী খার্তুমের বাসিন্দা। সুদান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর সাথে চলমান সংঘর্ষে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শহরটির পানি সরবরাহ ব্যবস্থা। পুরোপুরি অকার্যকর বেশ কয়েকটি পানি পরিশোধনাগার। বাধ্য হয়েই দূষিত পানি পান করতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে সংঘাত ঘিরে দেশজুড়ে অন্তত 90% হাসপাতালেরই কার্যক্রম বন্ধ। মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাও। মূলত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়িয়ে থাকে কলেরা। মেক্সিকোর একটি বাড়ি থেকে কমপক্ষে 17টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির প্রসিকিউটর অফিস নিশ্চিত করে এই তথ্য। কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার একটি বাড়ির ভেতরে গোপন কবর থেকে 16টি মরদেহ খুঁজে পাওয়া যায়। একদিন পর বাড়িটিতে খুঁজে পাওয়া যায় আরও কয়েকটি মরদেহ। পরিচয় শনাক্তে এবং মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এরই মধ্যে এই ঘটনা শুরু হয়েছে তদন্ত, তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কানাডার পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস। গেল 50 বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ রাজা ভাষণ দিলেন অটোয়ার পার্লামেন্টে। চার্লসের ভাষণে উঠে আসে কানাডার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির নানা ইস্যু। এ সময় যুক্তরাষ্ট্র কানাডার মধ্যকার সম্পর্কের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেন ব্রিটিশ রাজা। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের উৎস হলো পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থ, যার লক্ষ্য হলো দেশ দুটির নাগরিকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা। বিশ্বে বর্তমানে 15টি দেশ ব্রিটিশ রাজা চার্লসকে নিজেদের রাজা হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যে কানাডা অন্যতম। উৎক্ষেপণের 30 মিনিট পর মহাকাশে বিস্ফোরিত হলো স্পেস এক্সের নবম টেস্ট ফ্লাইট। সফলভাবে কক্ষপথে পৌঁছালেও কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রকেটটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাকাশযানটির থেকে ফুয়েল লিকের কারণে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। ফলে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে রকেটটি। এক পর্যায়ে ঘটে বিস্ফোরণ। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্পেস এক্স কর্তৃপক্ষ। জানা যায়, নির্ধারিত সময়ের আগেই কক্ষপথে পৌঁছায় টেস্ট ফ্লাইটটি। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।